শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 2023 কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই উপবৃত্তি কর্মসূচির টাকা কিন্তু আপনি চাইলে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মাধ্যমেই গ্রহণ করতে পারবেন এবং উত্তোলন করতে পারবেন। যদি এই উপবৃত্তির টাকা আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করেন তাহলে আপনি দুইটা সুবিধা পাচ্ছেন এখানে। প্রথমত হলো আপনি এইখানে যখন টাকাটি উত্তোলন করবেন, তার মানে ক্যাশ আউট করবেন, তখন আপনাকে কোনো প্রকারের ফিস দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই টাকাটি উত্তোলন করতে পারবেন। দ্বিতীয়ত হলো এই টাকাটি উত্তোলনের জন্য আপনার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে না যে এই সময়ের ভিতরেই আপনাকে টাকাটি উত্তোলন করতে হবে। ভিউয়ার্স, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিকাশের যে কোনো এজেন্ট পয়েন্টে গিয়ে আপনার বিকাশ ওয়ালেট থেকে খুব সহজেই এই টাকাটি ক্যাশ আউট ফিস ছাড়াই উত্তোলন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ঘরে বসেই এই উপবৃত্তির ফর্মটি অনলাইনে পূরণ করতে পারেন এবং এই উপবৃত্তির ফর্মটি পূরণ করার জন্য একজন গার্ডিয়ানের কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং একজন শিক্ষার্থীর কি কি ডকুমেন্ট প্রয়োজন, কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে আপনারা বিকাশ বা অন্য যে কোনো এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে টাকাটি উত্তোলন করতে পারেন, সকল কিছু A to Z থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করা যাক। এই উপবৃত্তির জন্য রেজিস্ট্রেশন করতে সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা ইউআরএল বারে লিখব hspbd.com। এটা লেখার পরে আমরা এই ওয়েবসাইটটিতে এন্টার করব। দেন আমরা দেখতে পারবো এরকম একটি ল্যান্ডিং পেজ চলে আসছে আমাদের সামনে। এইখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে হরমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম, দ্বিতীয়টি হচ্ছে বৃত্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, তৃতীয়টি হচ্ছে বৃত্তি মাদ্রাসা ও শিক্ষা অধিদপ্তর। এইখান থেকে হরমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম, এইটাতে আমি ফর্ম ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামে যখনই ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। ইউজার নেমের জায়গায় আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডটি আপনি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে নেবেন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যখন লগ ইন বাটনে প্রেস করবেন দেন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। ডান পাশে আপনারা এখানে একটি প্রোফাইল মেনু দেখতে পারবেন এবং বাম পাশে দেখতে পারবেন এখানে আপনার ড্যাশবোর্ড কনফিগারেশন সহ কিছু ইউজার মেনু রয়েছে। বাম পাশ থেকে আমরা প্রাথমিক নির্বাচন এটাতে ক্লিক করব, দেন একটা ড্রপ ডাউন মেনু আসবে। এইখানে আপনারা দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে: নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য আপডেট এবং শিক্ষার্থীর প্রাথমিক তালিকা। এইখান থেকে আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি এটাতে ক্লিক করব। নতুন শিক্ষার্থী এন্ট্রিতে ক্লিক করলেই আমরা এইখানে একটি শিক্ষার্থী আবেদন ফর্ম দেখতে পারবো। এইখানে আমাদেরকে এই ফর্মটি সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ফর্মের দেওয়ার সকল তথ্যগুলো যেন নির্ভুল হয়। এ পর্যায়ে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে নিতে চাই, এখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে। এখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার নিজের নাম, নিজের নামের জন্য আপনার নিজের যে ডিজিটাল জন্মসনদ রয়েছে সেই ডিজিটাল জন্মসনদ, তার মানে শিক্ষার্থীর ডিজিটাল জন্মসনদ। তারপরে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পিতার NID কার্ড এবং মাতার NID কার্ড, সেই সাথে একটি বিকাশ বা যে কোনো MFS অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি টাকা গ্রহণ করবেন। শিক্ষার্থীর জন্মসনদ, পিতামাতার জাতীয় পরিচয়পত্র এবং বিকাশ বা অন্য যে কোনো MFS অ্যাকাউন্ট নিয়ে আপনি এই ফর্মটি পূরণ করতে বসবেন। একটা বিষয় মনে রাখবেন, এখানে যদি আপনি ভুল তথ্য প্রদান করেন তাহলে কিন্তু ভুল তথ্যের কারণে আপনার শিক্ষা উপবৃত্তি থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সুতরাং সকল তথ্য এবং ইনফরমেশন আপনার ডকুমেন্ট অনুযায়ী এখানে প্রদান করবেন। এবার শুরুতে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে শিক্ষাবর্ষ। এখান থেকে ড্রপডাউন মেনুর মাধ্যমে আপনি শিক্ষাবর্ষটি নির্বাচন করবেন। এরপর চলে আসবেন ব্যক্তিগত তথ্যে। ব্যক্তিগত তথ্যের জায়গায় এখানে শুরুতে আপনি পাবেন শিক্ষার্থীর নাম বাংলা এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে। এইখানে আপনি বাংলা জন্মসনদ অনুযায়ী এখানে আপনি শিক্ষার্থীর নাম দিবেন এবং ইংরেজি জন্মসনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম দিবেন। অবশ্যই মনে রাখবেন জন্মসনদ এবং সার্টিফিকেটের সাথে যেন নামের হুবাহু মিল থাকে। এখানে বাংলা এবং ইংরেজি শিক্ষার্থীর নাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পিতার NID কার্ডের নাম্বার এবং পিতার জন্ম তারিখ। এখানে আপনি পিতার NID কার্ডের নাম্বারটি দিবেন এবং ডান পাশে পিতার জন্ম তারিখ দিবেন। এখানে জন্ম তারিখ দেওয়ার পরে NID চেক এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন পিতার নাম চলে আসবে। NID চেকে ক্লিক করলে যদি নিচে পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজিতে না আসে তাহলে এখানে আপনাকে NID কার্ড অনুযায়ী টাইপ করে দিতে হবে।
তো এখানে আপনি পিতার নাম বাংলা এবং ইংরেজিতে টাইপ করে দিবেন, তারপরে সেম একইভাবে মাতার এনআইডি কার্ড দিবেন এবং এখানে মাতার জন্ম তারিখের জায়গা থেকে ড্রপডাউন মেনু থেকে ক্যালেন্ডারের মাধ্যমে আপনি মাতার জন্ম তারিখটি এখানে নির্বাচন করবেন। এরপর এখানে এনআইডি চেক এটাতে ক্লিক করবেন, দেন দেখতে পারবেন মাতার নাম এবং মাতার নাম ইংরেজি এটা চলে আসছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার। এইখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিজিটাল জন্ম সনদের 17 ডিজিটের নাম্বারটি এখানে দিতে হবে। এখানে ডিজিটাল জন্ম সনদের 17 ডিজিটের নাম্বার দিবেন এবং এইখানে আপনার জন্ম তারিখটি দিয়ে জন্ম সনদ নাম্বার চেক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এটা এখানে নির্বাচন হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর জেন্ডার। এখান থেকে আপনি শিক্ষার্থীর যে জেন্ডার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এরপর নিচের ভাগে দেখতে পারবেন এখানে রয়েছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার জায়গায় আপনি এখানে শুরুতে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে জেলা সিলেক্ট করবেন, তারপরে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড নং, পোস্ট কোড এবং ঠিকানা। এখানে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু সঠিক দিতে হবে, কোনো ইনফরমেশন যেন ভুল না হয়। এরপর নিচে দেখতে পারবেন এখানে শিক্ষা সংক্রান্ত তথ্য রয়েছে। এখানে শুরুতেই আপনি পাবেন পূর্ববর্তী শিক্ষাগত তথ্য, তার মানে যার জন্য আবেদন করছেন তার আগের শিক্ষাগত তথ্য। এখানে শুরুতে বিভাগ সিলেক্ট করবেন, তারপরে পূর্ববর্তী শ্রেণী, সে আগে কোন ক্লাসে পড়তো সেটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে জেলা নির্বাচন করবেন। ডান পাশে রয়েছে পূর্ববর্তী পরীক্ষার নাম, সে পিএসসি দিয়েছে নাকি জেএসসি দিয়েছে নাকি এসএসসি দিয়েছে না এইচএসসি দিয়েছে, সেগুলো এখান থেকে আপনি নির্বাচন করবেন। জাস্ট ড্রপডাউন মেনুতে ক্লিক করলেই দেখতে পারবেন অপশন চলে আসছে, এখান থেকে আপনি আপনার যেটা সেটা নির্বাচন করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন উপজেলা রয়েছে, রেজিস্ট্রেশন নং রয়েছে, ফলাফল জিপিএ রয়েছে, উত্তীর্ণ হওয়ার বছর রয়েছে, এগুলো সকল কিছু আপনি সঠিকভাবে পূরণ করে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পারবেন এখানে রয়েছে বর্তমান শিক্ষাগত তথ্য, তার মানে আপনি যে শিক্ষার্থীর জন্য উপবৃত্তির জন্য আবেদন করছেন স্টাইপেন্ড প্রোগ্রামে তার বর্তমান যে শিক্ষাগত তথ্য রয়েছে সেগুলো আপনি দিবেন। সেম একইভাবে বিভাগ, জেলা, শ্রেণী, তারপরে এখান থেকে শাখা, পৌরসভা, রোল নাম্বার, প্রতিষ্ঠানের নাম, এগুলো আপনি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে আপনি বর্তমান শিক্ষাগত তথ্য দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পারবেন অভিভাবকের তথ্য রয়েছে। এবার এখান থেকে অভিভাবকের তথ্যের জায়গায় শুরুতে আপনি সিলেক্ট করবেন সম্পর্ক। এখান থেকে আপনি নির্বাচন করুন, এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনার অভিভাবকের তথ্য, তার মানে আপনার যে অভিভাবক রয়েছে তার সাথে আপনার সম্পর্ক কি সেটা এখান থেকে নির্বাচন করবেন। সিলেক্ট করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন জন্ম সনদ নাম্বার, যদি পিতা অথবা মাতার জন্ম সনদের নাম্বার থাকে এটা দিবেন, না দিলে এটার প্রয়োজন নেই, কেননা এটার পাশে কিন্তু কোনো স্টার মার্ক দেওয়া নেই, এটা ম্যান্ডেটরি নয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের এনআইডি, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। এখানে আপনার যদি আপনার পিতা থাকে তাহলে আপনার পিতার এনআইডি কার্ড দিবেন, যদি মাতা থাকে তাহলে মাতার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন। ডান পাশে সেম একইভাবে আগের মতো করে জন্ম তারিখ দিয়ে দিবেন। নিচে দেখতে পারবেন জন্ম তারিখ দিয়ে যখন আপনি চেক আইডিতে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার মার নাম বাংলা এবং আপনার যে গার্ডিয়ান রয়েছে তার নাম, যার এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়েছেন তার নাম বাংলা এবং ইংরেজি এখানে চলে আসবে। এবার নিচে থেকে তার পেশাটি নির্বাচন করবেন যে তার পেশা কি। এবার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন রয়েছে, আপনি এইখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আপনার অভিভাবকের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে দিবেন এবং মোবাইল নাম্বারটি যেন সচল থাকে এবং নাম্বারটি যেন কোনো ক্রমেই ভুল না হয় এটা খেয়াল রাখবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার এই জায়গাটিতে আসলে আপনি দেখতে পারবেন বিভাগ, জেলা, উপজেলা অনেকগুলো অটোমেটিক্যালি নির্বাচন হয়ে গেছে, যেগুলো নির্বাচন করা বাকি থাকবে সেগুলো আপনারা এখানে নির্বাচন করে দিবেন বা টাইপ করে দিবেন। এবার আসবেন সিলেকশন ক্রাইটেরিয়াতে। সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, এইটার উপরেই কিন্তু নির্ভর করবে আপনি স্টাইপেন্ড পাবেন কি পাবেন না। সুতরাং এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু খুবই হিসাব করে এবং খুব সুন্দরভাবে এখানে আপনাকে দিতে হবে। যেমন এখানে শুরুতে রয়েছে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে, এখান থেকে আপনি ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পারবেন সম্পর্ক রয়েছে, এখান থেকে পিতা, মাতা এগুলোর থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্য কিনা, যদি থাকে তাহলে সেটা এখান থেকে নির্বাচন করবেন। তার নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারী কি মুক্তিযোদ্ধা প্রজন্ম কিনা, তার মানে মুক্তিযোদ্ধার সন্তান কিনা, সেটা থাকলে এখান থেকে নির্বাচন করবেন। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের স্বামী স্ত্রী শিক্ষাগত যোগ্যতা, এগুলো এখানে যতগুলো ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন আপনাকে এখানে একদম সঠিকভাবে হুবাহু আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের সাথে মিল রেখে এখানে পূরণ করতে হবে। এবার আসা যাক সব থেকে মেইন যে পার্ট, সেই পার্টের ভিতরে সেটা হচ্ছে আপনার পেমেন্টের তথ্য। তার মানে আপনি উপবৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন, এখন কিভাবে আপনি পেমেন্টটি নেবেন। এইখানে আপনি শুরুতেই পাবেন পেমেন্টের ধরন, এইখান থেকে আপনি নির্বাচন করবেন মোবাইল ব্যাংকিং। এখানে ব্যাংক আছে, মোবাইল ব্যাংকিং আছে, দুইটাই রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাংকের থেকে বর্তমানে কিন্তু মোবাইল ব্যাংকিং সার্ভিসটি সব থেকে ইজি। তো আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিং নির্বাচন করবেন। মোবাইল ব্যাংকিং নির্বাচন করার পরে এখানে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী রয়েছে, এইখান থেকে আপনি নির্বাচন করবেন বিকাশ। তার কারণ শুরুতেই আমি বলেছি যদি আপনি
এই উপবৃত্তির টাকাটি বিকাশের মাধ্যমে নেন তাহলে কিন্তু আপনি এইখান থেকে যখন টাকাটি উত্তোলন করবেন তখন কিন্তু আপনাকে 1 টাকাও ক্যাশ আউট চার্জ দিতে হবে না এবং নির্ধারিত কোনো সময় নেই যে এই সময়ের ভিতরে আপনাকে টাকাটি উত্তোলন করতে হবে। আপনি যে কোনো সময় আপনার বিকাশে ওয়ালেট থেকে টাকাটি উত্তোলন করতে পারবেন। তো এখান থেকে যখন আপনি বিকাশ আপনি এখান থেকে নির্বাচন করবেন, নিচে দেখতে পারবেন অটোমেটিক্যালি রাউটিং নাম্বারটি চলে আসছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন হিসাবধারীর নাম, তার মানে যার নামে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে তার নাম এখানে দিতে হবে। নিচে দেখুন এখানে রেড মার্ক করা রয়েছে, হিসাবধারীর নামের বানান অ্যাকাউন্টের সাথে হুবাহু মিল থাকতে হবে। তার মানে এখানে হিসাবধারীর যে নাম দিবেন সেই নামের বানান যেন হুবাহু মিল থাকে। আপনি যার এনআইডি কার্ড দিয়ে এই বিকাশ নাম্বারটি খোলা তার এনআইডি কার্ড দেখে একদম খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কিন্তু এখানে আপনাকে তার নামটি লিখতে হবে। তার নিচে রয়েছে হিসাব নং, এই হিসাব নংয়ের জায়গায় আপনাকে সঠিকভাবে বিকাশ নাম্বারটি দিতে হবে। যার বিকাশ নাম্বারটি আপনি এখানে দিবেন, আপনার বাবা হোক মা হোক, যার বিকাশ নাম্বারটি দিবেন অবশ্যই খেয়াল রাখবেন বিকাশ নাম্বারটির ভিতরে বিকাশ অ্যাকাউন্টটি যেন সচল থাকে, পাসওয়ার্ড যেন মনে থাকে এবং এইখানে কিন্তু হিসাব নংয়ের জায়গায় মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি, তার মানে যে বিকাশ নাম্বারটি আপনি দিলেন সেই বিকাশ নাম্বারটি যেই এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে তার এনআইডি কার্ডের নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এইভাবে আপনি আপনার এই ফর্মের ভিতরে যতগুলো তথ্য রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার সহ প্রত্যেকটি তথ্য সঠিকভাবে দেওয়ার পরে আপনি আরেকবার সকল তথ্যগুলোকে চেক করে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে সংরক্ষণ করুন এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ইউআইডি, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর জন্মসনদ নাম্বার, পিতার নাম, মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জেলা উপজেলা এটা চলে আসছে। এবার এখান থেকে প্রিন্ট অপশন রয়েছে, আপনি প্রিন্ট অপশনে ক্লিক করে আপনার এই আবেদনের কপিটিকে প্রিন্ট করে রাখতে পারেন। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই উপবৃত্তির ফর্মটি পূরণ করতে পারেন অনলাইনে এবং কিভাবে এখানে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এবং কিভাবে বিকাশের মাধ্যমে আপনি টাকাটি কোনো প্রকার ক্যাশ আউট চার্জ ছাড়াই উত্তোলন করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।